সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র শিক্ষক মাহমুদ হাসান কায়েস। আমার বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 20 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 ফাঁসির আসামি বিপ্লবের প্রাণ ভিক্ষার আবেদন। 2012 চট্টগ্রামে পুলিশের লাঠিপেটায় আহত যুবদল নেতার মৃত্যু। 2013 বগুড়া শেরপুরে 2টি পিস্তল ও 13 রাউন্ড গুলি সহ ছাত্রলীগের সভাপতি ও স্ত্রী গ্রেফতার। 2014 ফুলগাজীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ। 2016 পুলিশ হেফাজতে নিহত দিন ইসলামের লাশ নিয়ে নরসিংদীতে মিছিল, মানববন্ধন। 2018 ময়মনসিংহ, বরিশাল, ফেনী, দিনাজপুর ও যশোরে বন্দুকযুদ্ধে নিহত 5। 2019 বন্ড সুবিধার অপব্যবহার, ধ্বংসের দ্বারপ্রান্তে বস্ত্র খাত, শূন্য থেকে শত কোটি টাকার মালিক যারা। 2021 সাংবাদিকতার জন্য অশনি সংকেত, রোজিনার মামলা ডিবিতে, জামিন শুনানি আজ। 2022 প্রস্তাবিত শেখ কামাল আইটি সেন্টার স্থানান্তরের প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন। 2023 দেশে ধনীদের আয় বেড়েছে 64%, শোচনীয় অবস্থা মধ্যবিত্তদের। দর্শক, আমরা সংবাদ শিরোনামগুলো দেখে নিলাম। এবার অতিথিদের মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। শুরুতেই যাচ্ছি প্রফেসর মাহমুদ হাসান কায়েস, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি 2011 সালের একটি খবর, ফাঁসির আসামি বিপ্লবের প্রাণ ভিক্ষার আবেদন। একটি জাতীয় দৈনিক এর খবর, শিরোনাম ছিল এটি। লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যা মামলায় এই বিপ্লবকে তৎকালীন রাষ্ট্রপতি সাধারণ ক্ষমাও করে দেয়। সেটা হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই হয়েছিল। রাষ্ট্র কি নিজেই এখানে অপরাধ চক্রের অংশ হয়ে গিয়েছিল কিনা, বা একজন অপরাধীকে রাষ্ট্রপতি চাইলেই এভাবে ক্ষমা করে দিতে পারেন কিনা? আমি প্রথমত বলতে চাই যে হাসিনার যে ক্ষমতা আর কি, ক্ষমতাটা আসলে উনি আসলে, আপনি যেমন মুসলিমের কথা বললেন, হিটলারের কথা বললেন, এই জায়গায় একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। যেমন আইয়ুব খান, কিন্তু আইয়ুব খানের কথা ভুলে গেছেন। তো আইয়ুব খানও কিন্তু পুরো যদি খেয়াল করি 10 বছর সে কিন্তু নিজের একটা প্রেসক্রাইব অর্থাৎ বেসিক ডেমোক্রেসি দিয়ে পুরো দেশটাকে চালানোর চেষ্টা করছে। সেই সময় যদি খেয়াল করি যে পূর্ব পাকিস্তানে অর্থাৎ ছাত্র রাজনীতি অনেক বেশি বড় একটা ভাইটাল মানে পার্ট ছিল আর কি, সেখানে কোনোভাবেই কিন্তু ছাত্র রাজনীতিকে কন্ট্রোল করতে পারেনি। সো সেই ক্ষেত্রে তখন আইয়ুব খান একজন গভর্নর নিয়োগ করেন, সেটা হচ্ছে যে নুরুল মোমিন খান। এবং তাকে তখন এই নুরুল মোমিন খান যখন নিয়োগ করা হয়, তখন সে কী করে, একটা ইনঅ্যাক্টিভ অর্থাৎ স্টুডেন্ট যেটা হচ্ছে যে দল, যেটা হচ্ছে ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন, সেটাকে এনএসএফকে সে সক্রিয় করেন। এবং এনএসএফকে সক্রিয় করে সে কী করার চেষ্টা করছে, এনএসএফকে দিয়ে আসলে পুরো আন্দোলনটাকে দমানোর চেষ্টা করছে। এনএসএফকে দিয়ে আসলে যদি আমরা খেয়াল করি, অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, যে কোনোভাবে এটা
ঠিক একইভাবে হাসিনাও কিন্তু চাচ্ছিল যে তার দলের যারা, অর্থাৎ যারা একটু ভোকাল অথবা মাস্তান টাইপের, যারা একটু মানুষ খুন করতে পারে নির্দ্বিধায়, তাদেরকে কিন্তু এক ধরনের প্যাটার্ন করার চেষ্টা করছে। এই যে ক্ষমার রাজনীতিটা আসলে হাসিনার আমলে শুরু হয় এবং সেটা শুরু হয়েছে 2009 সালে। যদি আমরা খেয়াল করি 2009 সালে হচ্ছে সাজেদা চৌধুরী সংসদ উপনেতা, তার ছেলে যে তাকে হচ্ছে প্রথম একটা রাষ্ট্রীয়, তাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া, মানে ক্ষমা করা হয় এবং সেটার মধ্যে দিয়ে কিন্তু ক্ষমার রাজনীতিটা হচ্ছে, রাষ্ট্র একজন খুনিকে ক্ষমা করতেছে, সেই রাজনীতিটা কিন্তু স্টার্ট হয়। অথচ রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার কথা ছিল, রাষ্ট্র করার কথা ছিল, কিন্তু সেটা না করে সে উল্টা করতেছে। এবং যখন এই ক্ষমার রাজনীতিটা শুরু হলো, এরপর যদি আমরা 2014 সালে যদি সংসদে আমরা খেয়াল করি 26 জন ফাঁসির আসামিকে একত্রে অর্থাৎ ক্ষমা প্রদর্শন করা হলো। এরপর 2015 যদি ফরিদপুরের আরেকজন যুবলীগ নেতাকে ক্ষমা দেওয়া হলো। এই যে শুরু হলো, আমরা যদি খেয়াল করি যে আব্দুল হামিদ, আমরা যদি বলি যে খুবই একজন ভালো নেতা বা কিন্তু তার হাত দিয়ে কিন্তু আসলে এই ঘটনাটা ঘটলো এবং হাসিনার সেটাকে নির্দেশ দিল এবং হাসিনার তত্ত্বাবধানে সেই ঘটনা। এবং এটার মধ্যে দিয়ে কী হলো, দুইটা জিনিস যদি আমরা খেয়াল করি, যে অর্থাৎ রাষ্ট্র একটা জিনিসকে অর্থাৎ চর্চা করা সেটা শুরু করলো, যেটা হচ্ছে যে কোনো ধরনের অপরাধ করলে, অর্থাৎ যদি আওয়ামী লীগ কোনো অপরাধ করে, সেই অপরাধের কোনো ধরনের কোনো বিচার হবে না। এবং এইটার মধ্যে দিয়ে কিন্তু এই যে সন্ত্রাস বলি, যে নানা ধরনের যে আমি যদি বলি আধিপত্য বলি, এটা কিন্তু তখন অনেক বেশি বেড়ে গেল এবং সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখবেন যে, আর এগুলো হচ্ছে কার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, যে আওয়ামী লীগের প্রধান টার্গেট ছিল হচ্ছে যে বিএনপি, কারণ বিএনপি একমাত্র দল যে দলটা আছে, যদি আমরা খেয়াল করি যে এত জনপ্রিয়। আপনি যদি খেয়াল করেন যে জনগণের সমর্থনের উপর ভিত্তি করে বিএনপি জনগণের সমর্থন সবচেয়ে বেশি বিশ্বাস করে। বিএনপি কিন্তু সবসময় জনগণের সমর্থন বিশ্বাস করে এবং সেটা তারা আওয়ামী লীগের রাজনৈতিক দলটাকে চ্যালেঞ্জ মনে করতো, থ্রেট মনে করতো, সেটি বিএনপি। হ্যাঁ, সেটা অবশ্যই বিএনপি। এবং আমি সেটাই বলতে চাচ্ছি যে বিএনপি যেহেতু যে কোনোভাবে হোক বিএনপিকে দমন করতে হবে। এই দমন করার জন্য আসলে কাদেরকে দরকার? তার নিজস্ব একটা সন্ত্রাস বাহিনী দরকার। সেই সন্ত্রাস বাহিনীকে যদি প্যাট্রন করতে চায়, যদি না করে সে, তাহলে কাকে দ্বারা করবে? দেখেন আপনি শামীম ওসমান যদি খেয়াল করি, যে শামীম ওসমান কিন্তু ধরেন যে আওয়ামী লীগের একটা অনেকটা বড় একটা যদি বলি যে মাফিয়া বলা যায়, সেই মাফিয়াকে কিন্তু শেখ হাসিনা কিন্তু নিজে তাকে সবসময় তত্ত্বাবধান করছে, নিজে তাকে গাইড করছে এবং তাকে সবসময় উজ্জীবিত করার চেষ্টা করছে এবং করে কিন্তু সে এক ধরনের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এর সাথে আর একটা যুক্ত করছে যে সরকারি তত্ত্বাবধানে, অর্থাৎ পুলিশকে দিয়ে, অর্থাৎ তাদেরকে প্রোটেকশন দেওয়া এবং আইনের ঊর্ধ্বে তাদেরকে রেখে পুরো দেশে এক ধরনের ভীতিকর অবস্থা সৃষ্টি করছে, যাতে কেউ কোনো কথাবার্তা বলতে এবং এখানে সক্রিয় আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি নিজে, এবং তিনি এটাকে লালন করতেন এবং লালন করতেন ইন আ সেন্স তিনি জানেন যে আসলে ক্ষমতায় থাকতে গেলে আমাদের দরকার। এই কর্মকাণ্ডের কারণেই কি আসলে রাষ্ট্র হুমকির মুখে পড়ে গিয়েছিল? অবশ্যই রাষ্ট্র হুমকির মুখে, কারণ সেখানে কোনো জবাব দিতেছিল না। কারণ মানুষ এই যে আমরা যদি খেয়াল করি জুলাই মুভমেন্ট যদি আমরা খেয়াল করি, এটা আসলে একদিনের না, যদি আমরা পরিণতি, এটা হচ্ছে একটা পরিণতি। আসলে এটা হয়তো মানুষ অনেক দিন থেকে বলতে চাচ্ছে কিন্তু আসলে মানুষ সুযোগ পাচ্ছিল না। কারণ যে কোনোভাবে হোক যদি খেয়াল করে রাষ্ট্রীয় পুলিশ দিয়ে, অর্থাৎ যে কোনোভাবে আন্দোলনকে দমানো, অর্থাৎ আবার ধরেন যে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া, যেমন আমি বলি ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন, যেমন ছাত্রলীগ, যেমন যদি আমি খেয়াল করি যে প্রত্যেকটা মুভমেন্টকে ছাত্রলীগ নিজ হাতে দমন করার চেষ্টা করছে এবং পুলিশের পাহারায় যদি আমরা খেয়াল করি। এবং এইটা কি টেলিভিশনে প্রচার হয়েছে, আপনি যদি খেয়াল ফেসবুকে আছে, আপনি যদি খেয়াল ইউটিউবে আছে ম্যাটেরিয়াল, এর কি ডকুমেন্ট নাই? কিন্তু রাষ্ট্র কি একবারও এটার কোনো ধরনের কখনোই কোনো নেয়নি। এটা না নেওয়ার কারণে যেটা হচ্ছে যে অপরাধটা অনেক বেশি বেড়ে গেছে এবং আওয়ামী লীগ গত 15 বছরে যদি আমরা খেয়াল করি, তারা ধরে নিয়েছিল যে তারা আর কখনোই ক্ষমতা থেকে, মানে তাদেরকে কেউ আমৃত্যু ক্ষমতায় থাকবেন। কায়েস ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়। ফারহান আরিফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে কায়েস ভাই একটি কথা বললেন যে আসলে জুলাই গণ অভ্যুত্থান একটি পরিণতি, যেমন জীবনের লাস্ট পরিণতি হচ্ছে মৃত্যু, তেমনি শেখ হাসিনা রিজিমের সকল অপকর্মের পরিণতি হচ্ছে কিন্তু 36 জুলাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং সক্রিয় ছাত্র রাজনীতির সাথে অংশ নিয়েছিলেন। আসলে হাসিনার রেজিমের পরিণতিটা এতটা ভয়ঙ্কর হয়ে গেল। এবং কায়েস ভাই আরেকটি কথা বললেন যে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা যখন রাষ্ট্রীয়ভাবে করা হয়, তখন আসলে ওই রাষ্ট্র নাগরিকের থাকে না। 2008 সালে যখন 28 ডিসেম্বর ইলেকশনটা হয়, সেই ইলেকশনের পরে আপনার 2009 সালে প্রথম
বিডিআর হত্যাকাণ্ড হয়, সেখানে টার্গেটেড করে 57 জন আমাদের সেনা কর্মকর্তাকে সেখানে হত্যা করা হয়। এবং সেটার ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে অনেকগুলো গণহত্যা দেখি। যেমন আপনি যদি শাপলার গণহত্যাটা দেখেন, মতিঝিলের হ্যাঁ। শাপলা চত্বরে। তারপরে আপনি এগুলোর একটা দীর্ঘ ধারাবাহিকতার ফলাফল হচ্ছে জুলাই অভ্যুত্থানে ছাত্রদের এবং একই সাথে ছাত্র জনতার একসাথে ফুলের ব্লুম হওয়া, ব্লাস্ট করা যেটাকে বলা হয়। তো এটা 36 দিনে তো আর এমনিতে হয়ে যায়নি, এটার একটা দীর্ঘ পথপরিক্রমা আছে। আপনি সন্ত্রাসকে কিভাবে লালন করা হয়েছিল সেগুলোর উদাহরণ শুধু শামীম ওসমান ভাই বললেন, শুধু এটা না। আপনি যদি দেখেন ফেনীতে জয়নাল হাজারীকে এমপি বানানো হয়েছে, লক্ষ্মীপুরে আবু তাহেরের মতো একজন সন্ত্রাসী ছিলেন, কামাল মজুমদার, ইলিয়াস মোল্লা, আপনার হাজি সেলিমদের মতো মানে লোকাল গুণ যারা, তাদেরকে হচ্ছে সংসদে আপনার নেওয়া হয়েছে। আপনি কক্সবাজারের বদি থেকে শুরু করে এরকম মাদক সম্রাটদেরকে আপনার বরিশাল আবুল হাসনাত আবদুল্লাহ, এরকম অসংখ্য ক্যাডার ভিত্তিক বলা যাবে না এদেরকে, গুন্ডা ভিত্তিক যে রাজনীতিটা যারা করছে। তো আমরা যারা বিরোধী মতের রাজনীতি করেছি, বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম, সেটা বাদ দিলেও স্থানীয় পর্যায়ে যারা আওয়ামী লীগও করতো তাদের অনেককেও দেখতাম যে ওই শাওন ত্রাস এর ভয়ে মানে মুখ দিয়ে তাদের শব্দ বেরোতো না। তো আমাদের এলাকায় প্রচলিত ছিল যে আপনি কি আওয়ামী লীগ করেন নাকি শাওন লীগ করেন। অর্থাৎ আমি কথাটা কেন বললাম যে ওনারা এক এক জায়গায় একটা জায়গির নেওয়ার মতো, যে এটা আমার ভূমি, এখানে আমি ছাড়া আর কেউ হবে না। তো বেসিক্যালি এভাবে হচ্ছে গুন্ডাগিরি রাজনীতিটাকে এস্টাবলিশ করা হয়েছে, লিজ দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক। রাজনীতিকে বলতে আমরা যেটা বুঝি সংস্কৃতি, যে রাজনৈতিক সংস্কৃতি, আপনার মত প্রকাশের একটা চর্চা থাকবে, আপনি বিরোধী মতের এবং সকল মতের, গণতন্ত্র হিসেব করতে গেলে তো বিরোধী মত অবশ্যই থাকবে। আপনার ইন্টার পার্টি একটা ডেমোক্রেসিও দরকার আছে, সেটাও তো থাকবে। আমি একদল করতে পারি, কিন্তু সেখানেও তো আমাদের মতভিন্নতা থাকে এবং সেটার একটা মেলবন্ধন ঘটিয়ে সেটার একটা সামষ্টিক রেজাল্ট হচ্ছে পলিটিক্স, সমাজের জন্য কাজ করাটা পলিটিক্স। তো সেটা কিন্তু ছিল না। বেসিক্যালি বিরাজনীতিকরণের যে ধারা, সেটা কি শুধু রাজনীতিকে হাওয়া করে দেওয়া অর্থে, এই অর্থে না যে রাষ্ট্রীয়ভাবে ফাংশনাল কোনো কর্পোরেটিজম চাপিয়ে দেওয়া। ব্যাপারটা এমন হয়ে গেছে যে প্রথমে গুন্ডাগিরি চাপিয়ে দেওয়া, অর্থাৎ রাজনীতিকে একেবারে রুট লেভেলের মানুষের কাছে, সাধারণ মানুষ যারা রাজনীতির প্রতি এক ধরনের ইন্টারেস্ট ফিল করবে, তাদের কাছে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে রাজনীতি মানে হচ্ছে খারাপদের কাজ, রাজনীতি মানে হচ্ছে জয়নাল হাজারী, শামীম ওসমান, শাওনদের কাজ, এখানে কোনো ভালো মানুষের স্পেস নেই। তো এই যে সংস্কৃতিটা, এটা কিন্তু রাষ্ট্রীয় মদদে হয়েছে এবং এটা সরাসরি শেখ হাসিনা নিজে এটাকে হচ্ছে পৃষ্ঠপোষকতা করেছেন। আপনি কিছুক্ষণ আগে যে রাষ্ট্রপতির ক্ষমা প্রসঙ্গে যে কথাটা বললেন, আমরা এটা অসংখ্য যে সাবেক যেই বিজেপির ক্ষমা করতেই পারে, কিন্তু সেটা আপনি দেখে যেমন বিপ্লব না, কেবল জোসেফের মতো সন্ত্রাসীকেও কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করেছেন। এই ধরনের সন্ত্রাসীদেরকে ক্ষমা করে দিয়ে রাষ্ট্রপতির, যারা রাষ্ট্রের জন্য থ্রেট, রাষ্ট্রের সিকিউরিটি, সার্বভৌমত্বের জন্য এরা বড় রকমের থ্রেট, এই ধরনের মানুষকে ক্ষমা করে দিয়ে দেওয়ার অর্থ কিন্তু এগুলো আমরা সবাই জানি যে এই ক্ষমা যেগুলো করা হয়, রাষ্ট্রপতির ক্ষমা, এগুলো তো একটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আসে। তাহলে এই রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সিদ্ধান্তগুলোকে কিভাবে ম্যানিপুলেট করা হয় সেটা বোঝা যায়। যে জোসেফের মতো সন্ত্রাসী, বিপ্লবের মতো সন্ত্রাসীদেরকে মাফ করে দেয়, ইমনদের মতো যারা মোস্ট ওয়ান্টেড ছিল। হ্যাঁ, রাজনীতিতে এক ধরনের গুণগত পরিবর্তন প্রয়োজন আছে। তো আমরা কি 5 আগস্ট পরবর্তী সময় যে পরিবর্তিত প্রত্যাশা নিয়ে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, বা আপনিও দেখছেন এই প্রজন্মের একজন উদীয়মান রাজনৈতিক কর্মী হিসেবে, তো 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে কি আমরা সেই রিভার্স ভার্সন দেখছি কিনা? রিভার্স ভার্সন বলতে আপনি যদি বলেন যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে কিনা, নাকি আগের সংস্কৃতি রয়ে গেছে, সংস্কৃতির উল্টো চিত্র দেখছেন কিনা, আমি মোটা দাগে বলবো যে কথাটা একেবারেই কিছুটা সত্য, আংশিক সত্য, ঠিক আছে, বাট মোটা দাগে আমরা একটা স্বপ্ন দেখছি, প্রত্যাশা দেখছি। বিশেষ করে একটা তো পরিস্থিতি ছিল, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, যে রাজনীতির প্রতি মানুষ বীতশ্রদ্ধ ছিল, রাজনীতি বলতেই মানুষ বুঝতো যে এটা নষ্টদের কাজ। সেই জায়গাটার একটা পরিবর্তন হয়েছে এবং একটা প্রজন্ম দাঁড়িয়ে গেছে যে যারা চায় যে রাজনীতিটা ভালো মানুষের দ্বারা চর্চিত হোক। তো সেটা যেহেতু দিন শেষে এই রাজনীতিবিদদের দ্বারাই কিন্তু পরিচালিত হবে বা শাসিত হবে, রাষ্ট্রের মৌলিক উপাদানটাই তো রাজনীতি না থাকলে তো রাষ্ট্রের পিলারগুলো ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র থাকবে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যারা অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, এই 36 দিনের যে কোনো অভ্যুত্থান, সকল রাজনৈতিক দলগুলোর কিন্তু এখানে পার্টিসিপেশন অনেক বেশি ছিল। তাদের পার্টিসিপেশন ছাড়া কিন্তু এই পুরো আন্দোলন, রাজনীতিবিদদেরও তো লায়াবিলিটিস বেশি। তো আমি মনে করি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা, বিশেষ করে যেমন আমি যেই দলটার
করি, সেই দলের যিনি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার যে সকল বক্তব্য বিবৃতিগুলো আমরা দেখি, সেখানে কিন্তু রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের আভাস কিন্তু পাওয়া যায়। কিন্তু আসলে কর্মীদের কাছে কি বার্তাটি পরিষ্কার না, না কর্মীরা আসলে এমনই? রাজনীতির গুণগত পরিবর্তনের আহ্বান আপনার দলের শীর্ষ নেতার পক্ষ থেকে আছে, সেটি আমরা স্বীকার করি এবং সেটি আমরা সাধুবাদও জানাই, কিন্তু রাজনীতিতে কি কোনো ইতিবাচক বাতাস বইতে শুরু করেছে? যেমন এক ধরনের ভয়ের সংস্কৃতি কিন্তু গত 15 বছর যদি বিরাজ করে, সেটি যদি আপনি একমত হন, তাহলে সেই ভয়ের সংস্কৃতি কি রিভার্স হয়ে ফিরছে না? না, কিছু কিছু জায়গায় কিন্তু এরকম বিষয় দৃশ্যমান হয়ে উঠছে ইতিমধ্যেই। না, আপনার কথার সাথে আমি প্রথমে বলেছি আমি আংশিক একমত। একেবারে ভিন্নভাবে তো এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু এটার কারণ কি আসলে? আপনি ধরেন 15 বছর একটা সংস্কৃতির ভিতর দিয়ে আপনি চলে আসছিলেন। তো এটা তো মানুষের মননে, মগজে রাতারাতি বদলানো সম্ভব না। কিন্তু আমরা যারা রাজনীতি করি, তাদের কাছে একটা জিনিস একটু মেসেজটা ক্লিয়ার থাকা উচিত যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শুধুমাত্র একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ব্যাপারটা এমন নয়। এই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে একটা সামাজিক এবং সাংস্কৃতিক বিপ্লব ঘটে গিয়েছে। তো এই সামাজিক এবং সাংস্কৃতিক যেই বিপ্লবটা ঘটে গিয়েছে, সেটাকে আমলে নেওয়া উচিত। এবং সেটি তো আপনার দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি পরিষ্কার করে বলেছেন 71 আমাদের জাতিগত অর্জন, 24ও আমাদের জাতিগত অর্জন, দুটোকেই আমরা মানে সমুন্নত রাখবো এবং এই দুটি যেন প্রশ্নবিদ্ধ না হয় আমাদের কর্মকাণ্ডে। এর প্রভাব কিন্তু রাজনীতিতে সবার আগে জরুরি, সমাজে কিন্তু এর প্রভাব পরে পড়বে। এটা কিন্তু রাজনীতিকদের হাত ধরেই সমাজে প্রভাবটা পড়বে। কিন্তু রাজনীতিকরা কি সেই 71 এবং 24 এই দুই চেতনাকে শ্রদ্ধা করতে পারছে? আমি মনে করি যারা প্রকৃতই রাজনীতিটাকে ধারণ করে, রাজনীতিটাই করে, রাজনীতিকে লালন করে, থিওরিটিক্যালি বলেন কিংবা আপনি প্র্যাকটিক্যালি বলেন, যারা এই রাজনীতিটাকে নিয়ে চিন্তা করে, আমি মনে করি তাদের মননে মগজে এই ধারণাটা আছে এবং তারা সেটা প্র্যাকটিস করছেন। ফারহান আরিফ, আপনার কাছ থেকে শুনবো মাহমুদ হাসান কায়েস। 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থান, এই দুটির প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের এগোতে হবে, এই দুটো থেকে আমাদের লেসনও নিতে হবে। তো সেটি রাজনীতিবিদরা কতটুকু পেরেছে? যদিও রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নেই এবং তাদের কর্মকাণ্ড যথেষ্ট ইতিবাচক, কিন্তু কর্মীদের মধ্যে সেটি পুরোপুরি দৃশ্যমান হচ্ছে না এখনো। যে আমাদের মৌলিক যে স্বাধীনতা, আমরা কথা বলার স্বাধীনতা, একটা স্বাধীনতা অর্জনের আর একটা স্বাধীনতা রক্ষার, যেটা হচ্ছে রক্ষার, এটা যেমন গত 15 বছর যেমন কথা বলার মতো অবস্থা ছিল না আর কি। মানুষ কিন্তু কথা বলতে চায়, সেটা কিন্তু বলার মতো অবস্থা ছিল না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি বলি, খেয়াল করেন যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু দুইটা জিনিস খুব পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে মানুষ কিন্তু এখন অনেক শান্তিপূর্ণ রাজনীতি চায়। এটা কিন্তু মানুষ কিন্তু মারামারি, মানে মেধাভিত্তিক, এটা কাটাকাটি, এগুলো কিন্তু কেউ পছন্দ করে না। এগুলো বিএনপির কর্মীরা আর কি দুইটা জিনিস ফলো করে। একটা হচ্ছে তারেক রহমানের সাম্প্রতিক সময়ের বক্তৃতা। আরেকটা খেয়াল করেন যে খালেদা জিয়ার যে একজন সংগ্রামী নেত্রী, যে আপসী নেত্রী যাকে বলা হচ্ছে, এবং সে আসলে তার জায়গাটা এখন অনেক বড় বিএনপির ফ্রেমে আর নেই। আপনি তার খেয়াল করেন, সে যে পরিমাণ মেন্টাল টর্চার, মানসিক অত্যাচার এবং রাজনৈতিকভাবে অত্যাচারিত হয়েছে, তার কিন্তু কোনো একটা বক্তৃতায় আপনি কোনো রিভেন্সমূলক কোনো কথাবার্তা খেয়াল করবেন, মানে একমাত্র শুধু দেখবেন যখন যে বালুর ট্রাক দিয়ে যখন তার বাসায় যে গোলাপি একমাত্র কথা একটা, তার রাজনৈতিক পুরো লাইফে দেখেন একটা। আর একটা হচ্ছে সে হচ্ছে যখন তাকে বাড়ি থেকে বের করে, তার ভিডিওটা এখনো আমার মনে পড়ে আর কি, যে কান্না করে যে একটা, সেটি তো নিঃসন্দেহে কাঁদিয়েছিল। সেই দুইটা ছাড়া আপনি তার যত ধরনের বক্তৃতা খেয়াল করেন, সে কখনো কিন্তু খুবই সাবলীল এবং খুবই ভদ্রভাবে যদি কোনো প্রোটেস্ট করতে চাইছে, এবং সেটা কিন্তু, এবং একজন রাজনৈতিক ব্যক্তির আসলে এই ধরনের বক্তব্যই হওয়া উচিত এবং শিক্ষা নেওয়াই উচিত। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। ফুলগাজীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ। ফুলগাজীতে সংঘটিত এই সহিংসতার পরেও সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি, বরং ওই বিএনপি নেতার কর্মীদের বিরুদ্ধে কিন্তু একটি মামলা হয়েছিল, যার বাড়ি পুড়েছে তিনি আবার আসামি হয়েছে। এর আগে যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন যে গোবিন্দগঞ্জে যে সাঁওতাল পল্লীতে যে আগুন দেওয়া এটা হলো, এটা কিন্তু স্পষ্ট। আপনি যদি সময় টেলিভিশনের ভিডিও দেখেন, সেখানে দেখা যাচ্ছে পুলিশ নিজে দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে। হ্যাঁ, রাষ্ট্র দিচ্ছে আর কি। পুলিশ মানে রাষ্ট্রই তো, আসলে এক ধরনের রাষ্ট্রই তো। এখন সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ এই কাজটা করতেছে, তারপরে এটার কোনো পদক্ষেপ নেই। এটাকে একটা পুলিশকে ডেকে নিয়ে যে এক ধরনের তাকে বরখাস্ত করা বা কোনো ধরনের সাজা দেওয়া,
সে ধরনের কিন্তু ভিজিবল কোনো অথবা ধরনের ওই পুলিশের বক্তব্যও কিন্তু জাতির সামনে পরিষ্কার করা হয়। কোনো কিছু করা হয়নি। তার মানে এগুলো যদি খেয়াল করে, যেখানে হচ্ছে রাষ্ট্র এগুলো করার চেষ্টা করতেছে, তার মানে সাধারণ মানুষ তো নিরুপায়, সাধারণ মানুষের কিন্তু বলার কিছু নেই। মানে রাষ্ট্র আসলে জনগণ কাকে বলবে আসলে? আমার যদি কোনো ধরনের কোনো একটা ক্ষতি হয়, ধরে আমাকে যদি কোনো আক্রমণ করা হয়, আমি কার কাছে বলবো? রাষ্ট্রের কাছে বলবো। সেখানে রাষ্ট্র মদত যখন দেয়, সেটা যদি জানে, এভিডেন্স থাকার পরও সেটা যদি কিছু না হয়, তাহলে আমি আসলে কাকে দায়ী করব? আমি তো আসলে অন্য কাউকে দায়ী করবো না, আমি রাষ্ট্রকেই দায়ী করবো। তার মানে রাষ্ট্র হচ্ছে মানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আপনি যাই বলেন না কেন, রাষ্ট্র যে কোনো ভাবে আপনি যদি পরোক্ষ বলেন প্রত্যক্ষ বলেন, আমি বলি যে এটা রাষ্ট্র একটা মদতদাতা, এবং রাষ্ট্র চাইছে যে এগুলো করে, অর্থাৎ তার ক্ষমতাটাকে আরো বেশি সে নিশ্চিত করা। ওই সময় যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, দায়ভার তো তাদের, সেক্ষেত্রে তাদের তো জবাবদিহিতার আওতায় আনা উচিত। এখন সেটা আসলে পরবর্তী সরকার, যদি আমরা বলি যে ইন্টারিম সরকার আসলে কতটা পারবে, যদি আমরা খেয়াল করি যে ছোট্ট একটা এক্সাম্পল, যদি জুলাই আপরাইজিং এর পর যদি আমরা খেয়াল করি, তেমন কোনো কিন্তু ভিজিবল কোনো কিছু নাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং আওয়ামী লীগের একটা নেতা নেত্রী কিন্তু একবারের জন্য বলে নাই যে আমরা একটা অপরাধ করছি, এবং তারা কিন্তু এটা বিপক্ষে যে না আমরা কিছু করিনি, বরং বৈষম্য বিরোধী বা যে ছাত্ররা অথবা অন্য দল তারাই অন্যায় করছে, তাদেরকে সন্ত্রাসী বলছেন, মানে তারাই অন্যায় করছে, এবং তাদের প্ররোচনা এই পুলিশ মারা হয়েছে এগুলো ওরা বলার চেষ্টা করছে। কিন্তু এইটা আসলে রাষ্ট্রকে ঠিক করতে হবে, এবং রাষ্ট্রকে আমার মনে হয় যে ইমিডিয়েট একটা পদক্ষেপ নেওয়া উচিত। জি, ধন্যবাদ। ফারহান আরিফ, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রাষ্ট্র যখন একেবারে প্রত্যক্ষভাবে নাগরিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, না, রাষ্ট্র তো আসলে প্রত্যক্ষভাবেই নাগরিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এখানে পরোক্ষের কোনো হিসাব নেই। আপনি যেমন ফুলগাজীতে যে ঘটনার কথা আপনি বললেন, এই ঘটনাগুলো অহরহ ঘটে গিয়েছে। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ছাত্রদের উপর হামলা হয়েছে, ছাত্র দল সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। আপনার নিজের উপরেও হামলা হয়েছে? আমার উপরে একাধিকবার, 4-5 বার আমি আহত হয়েছি। কিন্তু ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে হামলা যেমন করেছে, ঠিক মামলার আসামিও আমরাই হয়েছি। ওরাই হামলা করলো ভিজিবল, ওরাই আবার আমাদের নামেই মামলা করলো। মানে ব্যাপারটা কোথায় দাঁড়িয়েছে? আপনি জুডিশিয়ারি বলেন কিংবা আপনার লিগালি পুলিশ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে বলেন, যেভাবে বলেন, হামলাটা তারাই করেছে। এবং এগুলো যেহেতু রাষ্ট্রের একটা ফাংশনাল ইনস্টিটিউশন, সুতরাং রাষ্ট্রই সরাসরি হামলাগুলোতে করেছে। এবং আমরা এটা খুব ভালোভাবে জানি যে এই সরকারের ভিতরে একটা মাফিয়া তন্ত্র এস্টাবলিশড ছিল, যারা হচ্ছে সরাসরি শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে তার নির্দেশগুলোকে বাস্তবায়ন করার জন্য মাঠে লাঠিয়ালের ভূমিকা পালন করত। আপনি সর্বশেষ জুলাই অভ্যুত্থানটাই যদি দেখেন, সেখানে আপনি দেখেন যে ওবায়দুল কাদের উনি কিন্তু মন্ত্রী ছিলেন এবং সরকারি যে দল ছিল সেই দলের জেনারেল সেক্রেটারি ছিলেন। উনি বলেছিলেন যে এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে তাদেরকে শায়েস্তা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, একটা কথা বলেছেন। এবং এই উস্কে দেওয়ার পরবর্তী সময় 15 জুলাই সাদ্দাম কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন যে যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে রাস্তায় শায়েস্তা করা হবে। তার মানে প্রত্যক্ষভাবে দায় কিন্তু তাদের উপরে বর্তায়। এবং সেটার পরবর্তীতে আমরা দেখলাম আবু সাইদকে হত্যা করা হলো, আপনার শুট এট সাইড ঘোষণা করে। তারপরে একই সাথে ওয়াসিম আকরাম, আমাদের ছাত্রদলের প্রথম শহীদ, চিরমের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো। এরকম অসংখ্য 1400 ছাত্র জনতা নিহত হলো, 22,000-এর বেশি আহত হলো। এটা পুরোপুরি রাষ্ট্রীয় মদদেই হয়েছে। আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু মাহমুদ হাসান কায়েস, আপনার কাছ থেকে ছোট্ট করে শুনতে। খালেদা জিয়ার গুলশানের কার্যালয় পুলিশের তল্লাশি, দৈনিক মানবজমিনের খবর ছিল। ফ্যাসিস্ট হাসিনার শাসনকালে এমন একাধিক ঘটনা ঘটেছে, বিরোধী নেতাদের সম্মানহানি করা বা নানানভাবে তাদেরকে সাবর্ডাইজ করা হয়েছিল। এটি আসলে কেন করে, কোন পরিস্থিতিতে গেলে আসলে রাষ্ট্র এই জায়গায় যায়? এবং বেগম খালেদা জিয়া কিন্তু এর আগে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। যদি আপনি ধরেন কাউকে দুর্বল করতে চান, তাহলে আপনি প্রথম কি করবেন? একটা মানুষকে দুর্বল করা আসলে তাকে কিন্তু মেন্টালি হ্যারাস করা আর কি। যদি মানসিকভাবে কাউকে অ্যাটাক করতে পারেন আপনি, যাকে অ্যাটাক করা হয় তার যদি জনভিত থাকে, মনস্তাত্ত্বিক জায়গাটা যদি নষ্ট করতে পারেন কোনোভাবে, তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন এবং সেটার উপর দিয়ে ভিত্তি করে। এই জায়গাটায় করার জন্য আসলে দেখেন, মানে খালেদা জিয়া যদি আমরা খেয়াল করি, উনি কিন্তু মনস্তাত্ত্বিকভাবে অনেক স্ট্রং। আপনি চিন্তা করেন, অসুস্থ, জেলে একা ছিলেন, তারপরে মৃত্যুর মুখে, তারপরেও কিন্তু উনি কিন্তু অবিচল একটা জায়গায়, যে ওনার যেটা কমিটমেন্ট উনি কিন্তু সেটাই করতে যাচ্ছেন এবং সেটাই উনি চায়, এবং সেটা থেকে একবারও কিন্তু নড়ে নেই, কোনো আপোষও করেননি কিন্তু। এবং ওই জায়গা থেকে নড়ানোর জন্য আসলে তার মনস্তাত্ত্বিক জায়গাটাকে ভাঙার জন্য এই যে বালু ট্রাক দিয়ে বলেন, তার যে আমরা যদি খেয়াল করি যে 2017 সালে যেটার কথা বললেন, যে কার্যালয়ে যে
তল্লাশি চালালো। এই তল্লাশিটা হচ্ছে এক ট্রাক হচ্ছে একটা বই আসছে, সেই এক ট্রাক বইয়ের ভিত্তিতে একজন অজ্ঞাতনামা একটা জিডি করছে, যে জিডির কোনো ভিত্তি নাই, সেই ভিত্তির উপর দাঁড়ায় অর্থাৎ পুলিশ সেখানে তল্লাশি করে, পুলিশ তল্লাশি করে কিন্তু কোনো ডকুমেন্টও পায়নি। আসলে এটা আসলে কিছু না, ওরা চাচ্ছিল যে কোনোভাবে হোক বিএনপিকে মনস্তাত্ত্বিকভাবে একটা দুর্বল করা। ফ্যাসিস্টের কাজই এরকম, এটা সবসময় করে আসলে তাদেরকে নানাভাবে আঘাত করা, একটা না হলে আরেকটা। যেমন কি যে গত 15 বছর আওয়ামী লীগ কিন্তু অনেক মেন্টাল গেম খেলার চেষ্টা করছে, এবং তারা একটা ইনসিডেন্ট ঘটায় দেখবেন যে আরেকটা ইনসিডেন্ট ঘটানোর চেষ্টা করছে ইন্টেনশনালি। এই দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ করছে, এবং মানুষের যে মাইন্ড গেম করে কিন্তু তারা 15 বছর নানা ধরনের রাষ্ট্রীয় মদতে কিন্তু নানা ধরনের ক্রাইম করার চেষ্টা করছে। একই বিষয় ফারহান আরিফ আপনার কাছ থেকে শুনুন। তারা 2014 সালে যখন একতরফা একটা ইলেকশন করলো, তখনই তাদের রাজনীতিটা একটা গোষ্ঠীর কাছে এটা রাজনীতিটা বিকিয়ে গিয়েছে তাদের। তারা বাংলাদেশ থেকে তারা মনে করেছে যে বাকিদের রাজনীতি শেষ করে দিয়েছে। বেসিক্যালি বাকিদের শেষ করতে গিয়ে তার নিজের রাজনীতিটাই শেষ হয়ে গেছে, রাজনীতি এস্টাবলিশড হয়েছে। এবং এটা যখন হয়েছে তখন আপনি তো বাকিদের রাজনীতি মজবুত হয়ে গিয়েছে, তখন তাদেরকে তো আপনি পলিটিক্যালি আর ফেস করতে পারছেন না, মোকাবেলা করতে পারছেন না। তখন সে অন্য বিকল্প একটা রাস্তা সে খুঁজে নিল, যেহেতু আমি রাজনীতি করে বিএনপিকে বা অন্যান্য যারা আছেন, বিশেষ করে বেগম খালেদা জিয়াকে তার রাজনীতি করে মোকাবেলা করে যাচ্ছে না, তখনই সে চরিত্র হননের রাজনীতি এটা শুরু করলো। বিভিন্ন সময় বাসা তল্লাশি, তারপরে অমুক রাজনীতিবিদের নামে প্লেট চুরির মামলা, চেইন চুরির মামলা, গলার চেইন চুরির মামলা, ময়লার গাড়ি পুড়িয়ে দেওয়ার মামলা, কারোর বিরুদ্ধে হানি ট্র্যাপ তৈরি করা, এই ধরনের অনেক রকমের কাজ করে, যেগুলো হচ্ছে অরাজনৈতিক বিভিন্ন ইস্যুকে সামনে এনে রাজনীতিবিদদেরকে এক ধরনের সম্মানহানির একটা চেষ্টা করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন আমরা গণতন্ত্রের কিন্তু স্বপ্ন দেখছি। তো সেই গণতন্ত্রের পথে ফিরবার জন্য আমাদের আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কেমন কর্মকাণ্ড হওয়া উচিত এবং সরকারের কোন কোন ইনিশিয়েটিভ জরুরি, ছোট্ট করে 30 সেকেন্ডে বলুন। এটা একেবারে দৃশ্যমান, যেহেতু সময় কম সেহেতু বলবো যে রাজনীতির জায়গাতে ফিরিয়ে দেওয়া দরকার বর্তমান ইন্টারিম সরকারের, এবং সেটা ফেরাতে হলে জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে যাওয়ার একমাত্র সিঁড়ি হচ্ছে নির্বাচন, জনমত যাচাই করা। তো ইন্টারিম সরকার যদি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে পারে, এবং সেটাই যে প্রয়োজনীয় সংস্কারগুলো প্রয়োজন, সেটার মাধ্যমে দ্রুততম সময়ের ভিতরে একটা রোডম্যাপ ঘোষণা করে দেওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকার পুরনো যেই রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা থেকে নতুন দিকে ফিরিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া হতে পারে বলে আমি মনে করি। মাহমুদ হাসান কায়েস, আপনার কাছ থেকে ছোট্ট করে শুনতে, পুঁজিবাদের খপ্পরে পড়ে গিয়েছিল বা ব্যবসায়ীদের খপ্পরে পড়ে গিয়েছিল রাজনীতি, সেই জায়গা থেকেও আমাদের বেরোতে হবে, সেই জায়গাটিকেও ভেঙে দিতে হবে। রাজনীতিকদের হাতে থাকতে হবে রাজনীতি। তো রাজনৈতিক দলগুলোর এরকম পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের কি উদ্যোগ জরুরি বলে মনে করেন? ইন্টারিম সরকার যে কমিটমেন্ট নিয়ে ক্ষমতায় আসছে সেইটা আসলে ভুলে গেলে, ক্ষমতায় আসেনি তারা, ক্ষমতা যে দায়িত্ব গ্রহণ করছে, যে দায়িত্বটা পালন করার চেষ্টা করছে, সেইটা থেকে যদি তারা ডিরেল হয়ে চলে যায়, তাহলে মানুষ কিন্তু আসলে সেটাকে ভালোভাবে নেবে না। আসলে সত্যি কথা যেটা, নিশ্চয়ই সরকার আশাহত করবে না। এবং আমার কাছে মনে হয় যে এই অন্তর্বর্তী সরকার আসলে খুব সংক্ষিপ্ত সময়ে যে তারা সংস্কার কাজগুলো করতে চাচ্ছেন সেগুলো করে একটা নির্বাচন দেওয়া উচিত, এবং নির্বাচনের মধ্য দিয়ে আসলে পরবর্তী দল আসলে ঠিক করবে এই রাষ্ট্রে আসলে কি করা উচিত, এবং সেটা করতে পারলে আমার কাছে মনে হয় যে এই সরকারের সম্মানটা অনেক ভালো থাকবে। কায়েস ভাই ধন্যবাদ। ফারহান আরিফ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।